আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাণগত এই রসায়ন আজকে আমাদের সপ্তম লেকচার। এই লেকচারে আজকে আমরা একটা শব্দের সাথে খুব ভালো করে পরিচিত হব, সেটা হচ্ছে নরমালিটি বা নরমাল দ্রবণ। এই নরমালিটি বা নরমাল দ্রবণ এই শব্দটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট লাগবে যখন আমরা বিভিন্ন সৃজনশীল প্রশ্ন সলভ করব। তখন অনেকগুলো কোয়েশ্চেনের মধ্যে এই বিষয়টা থাকবে, কিন্তু আমাদেরকে সেটা বুঝতে হবে। নরমাল দ্রবণের যে সংজ্ঞা সেটি হচ্ছে 1 লিটার দ্রবণে 1 গ্রাম তুল্য ভরের কোনো দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে নরমাল দ্রবণ বলে। এই নরমাল দ্রবণ বা নরমালিটিকে n দ্বারা প্রকাশ করা হয়। যেমন সোডিয়াম কার্বনেটের তুল্য ভর 53 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি এই সংজ্ঞা থেকে তোমরা কিছুই বুঝো নাই। আসলে এই সংজ্ঞাটা বুঝার মূল কারণ হচ্ছে আমরা আসলে যে 1 লিটার দ্রবণে এই 1 গ্রাম তুল্য ভর এই বিষয়টাই বুঝি নাই। 1 লিটার দ্রবণ আমরা চিনি, দ্রব আমরা চিনি, কিন্তু তুল্য ভর, এই তুল্য ভরটা যদি আমরা না বুঝি তাহলে আসলে আলটিমেটলি আমরা নরমাল দ্রবণ বুঝবো না। তাহলে নরমাল দ্রবণ বুঝতে হলে আমাদেরকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে তুল্য ভর। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে সোডিয়াম কার্বনেটের তুল্য ভর 53 গ্রাম। তাহলে এখন মনে প্রশ্ন আসতে পারে যে সোডিয়াম কার্বনেটের তুল্য ভর 53 কিভাবে হলো? তাহলে আমাদেরকে এই তুল্য ভর চিনতে হবে। আমরা এই তুল্য ভর বুঝবো। তুল্য ভর বোঝার জন্য আমরা আগে তুল্য ভরের সংজ্ঞাটা পড়ি। যৌগের তুল্য ভর কাকে বলে? যৌগের যত ভাগ ভরের মধ্যে 1 ভাগ ভরের হাইড্রোজেন বা কোন সক্রিয় মৌলের বা যৌগমূলকের তুল্য ভর পরিমাণ বর্তমান থাকে, ওই ভর প্রকাশক সংখ্যাকে যৌগের তুল্য ভর বলে। মোটামুটি তুল্য ভরের সংজ্ঞাটা অনেক বিশাল, এখান থেকে আসলে কিছু বোঝা যাচ্ছে না। তবে তোমরা এই প্রথম অংশটুকু মনে রাখতে পারো যে যৌগের যত ভাগ ভরের মধ্যে 1 ভাগ ভরের হাইড্রোজেন। আপাতত এইটুকু দিয়ে আমরা শিখি, তারপর আস্তে আস্তে আমরা বাকি অংশগুলো ব্যাখ্যা করব। এবার একটা এক্সাম্পল দেওয়া যাক। আমাদের সকলের একটি অতি পরিচিত অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড, যার সংকেত H2SO4। এই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। এই 98 যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, এখানে হাইড্রোজেন কিন্তু 2টা। তার মানে হচ্ছে এই 2 ভাগ ভর নিয়েই H2SO4 এর আণবিক ভর 98। কিন্তু তুল্য ভর হিসাব করতে হলে তোমাকে সব সময় 1 ভাগ ভরের হাইড্রোজেনের সাপেক্ষে হিসাব করতে হবে। তাহলে একদম ইজি কথা এখন, যে 2 ভাগ ভরের হাইড্রোজেনের ভর যদি 98 হয়, তাহলে 1 ভাগ ভরের হাইড্রোজেনের মান কত হবে? আনসার হবে 49। তাহলে সিম্পল হিসাব, 2 ভাগ ভরের জন্য যদি H2SO4 আণবিক ভর 98 হয়, তাহলে তুল্যতার জন্য 1 ভাগ ভরের জন্য কত হবে? 49। তাই H2SO4 এর তুল্য ভর 49। এবার উপরের প্রশ্নে আসা যাক। এখানে আমরা সোডিয়াম কার্বনেটের তুল্য ভর লিখেছি 53 গ্রাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এটি কিভাবে নির্ণয় করা হলো? এক্ষেত্রে তো কোনো হাইড্রোজেন নেই। যে সকল ক্ষেত্রে যৌগের মধ্যে হাইড্রোজেন থাকবে না, সে সকল ক্ষেত্রে আমরা তুল্য ভর কিভাবে নির্ণয় করব? এটি বোঝার জন্য আমি এখানে মোলারিটি এবং নরমালিটি একটি সম্পর্ক লিখেছি। সেটি হচ্ছে n = mn, যেখানে n হচ্ছে নরমালিটি, m হচ্ছে মোলারিটি, আর স্মল n এটি হচ্ছে একটি নাম্বার বা সংখ্যা। এখানে 4টি অংশে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে যাদের মানে অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন থাকলে, একটি ক্ষারের ক্ষেত্রে ওয়েজ থাকলে, একটি লবণের ক্ষেত্রে, আর একটি হচ্ছে জারক বা বিজারকের ক্ষেত্রে। আমরা অ্যাসিডেরটা বুঝলাম যে প্রতি ভাগ ভরের জন্য যে ভর তুল্যতা,
আমরা ক্ষারেরটা প্র্যাকটিস করবো। এবার আমরা একটু সোডিয়াম কার্বনেটটা বোঝার চেষ্টা করি। বলা হয়েছে সোডিয়াম কার্বনেটের তুল্যভর 53 গ্রাম। এক্ষেত্রে তুমি এই 3 নম্বর ফর্মুলাটা কাজে লাগাও। 3 নম্বর ফর্মুলায় বলা হয়েছে লবণের ক্ষেত্রে ক্যাটায়নের সংখ্যা ইনটু ক্যাটায়নের চার্জ। খেয়াল করো, ক্যাটায়নের সংখ্যা ইনটু ক্যাটায়নের চার্জ। তাহলে সোডিয়াম কার্বনেট এটি ডেফিনেটলি একটি লবণ। তাহলে এই লবণের ক্ষেত্রে আমরা ক্যাটায়নের সংখ্যা ইনটু ক্যাটায়নের চার্জ যদি কাউন্ট করি, সোডিয়াম কার্বনেটের মধ্যে এই ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম আয়ন Na+। তাহলে ক্যাটায়নের চার্জ হচ্ছে 1 ইনটু ক্যাটায়নের সংখ্যা, আর সোডিয়াম কার্বনেটের মধ্যে সোডিয়াম হচ্ছে 2টা। তাহলে চার্জের সাথে যদি আমরা সংখ্যা গুণ করি তাহলে হবে 2 ইনটু 1, 2 একে 2। অর্থাৎ আমরা এই সোডিয়াম কার্বনেটের যে আণবিক ভর সেটিকে আমরা এই 2 দিয়ে ভাগ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106 অর্থাৎ 106। তাহলে সেই মানটিকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 53। তাহলে এভাবেই সোডিয়াম কার্বনেটের তুল্যভর নির্ণয় করা হয়েছে। আমরা তাহলে দুইটা তুল্যতা বুঝলাম, একটি অ্যাসিডের ক্ষেত্রে দেখলাম প্রতিভাগ ভরের জন্য, একটি দেখলাম লবণের ক্ষেত্রে। আমরা বাকিগুলোর ক্ষেত্রে এভাবে ব্যাখ্যা করতে পারবো। তাহলে এখানে কয়েকটা কোয়েশ্চেন দিলাম। নাইট্রিক অ্যাসিড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম সালফেট। তোমাকে যদি বলা হয় যে এই যৌগগুলোর তুল্যভর কত হবে, তাহলে একটা একটা করে নির্ণয় করতে পারবে। নাইট্রিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন কিন্তু একটা, তার মানে 1 ভাগ ভরের যে ভরটা, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের যে আণবিক ভর যত, এর তুল্যভরও তত হবে। এবার একটু ক্ষারের ক্ষেত্রে আসা যাক। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এখানে OH 2টা। ক্ষারের ক্ষেত্রে একটা রুলস আছে, 2 নম্বর রুলস। এক্ষেত্রে বলা হচ্ছে ক্ষারের ক্ষেত্রে OH সংখ্যা। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে OH হচ্ছে 2টা, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে আণবিক ভর একে তুমি 2 দ্বারা ভাগ করবে। 2 দ্বারা ভাগ করলে যে মানটা পাবে সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তুল্যভর। এবার সোডিয়াম হাইড্রোক্সাইডে আসা যাক। সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে OH কিন্তু একটা, তার মানে 1 দ্বারা ভাগ হবে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটাই হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্যভর। আবার HCl এর ক্ষেত্রে লক্ষ্য করো, HCl এ কিন্তু হাইড্রোজেন একটা, আর এক্ষেত্রে তাহলে আমরা যেহেতু 1 ভাগ ভরের HCl, এটির তুল্যভর হবে। তোমরা অনুরূপভাবে সোডিয়াম সালফেটের তুল্যভর নির্ণয় করতে পারবে। তাহলে তুল্যভরের ক্ষেত্রে এবার একটা কমন কথা বলি, সেটা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন সংখ্যা দেখবা কয়টা, যতগুলো হাইড্রোজেন তত দ্বারা আণবিক ভরকে ভাগ করে দিবে। ক্ষারের ক্ষেত্রে দেখবে OH কয়টা, যতগুলো OH আণবিক ভর ডিভাইডেড বাই সেই OH সংখ্যা, এভাবে নির্ণয় করবে। আর লবণের ক্ষেত্রে তো তোমাদেরকে ক্যাটায়নের সিস্টেমটা দেখিয়েছি। আমরা এবার আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এই অ্যাসিড এবং ক্ষারের প্রশমন বিষয়ক অম্লত্ব এবং ক্ষারকত্ব। এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় নানান ভাবে এখান থেকে প্রশ্ন আসে, MCQ আসে। যদি একটি সংজ্ঞা জিজ্ঞেস করা হয় অম্লের ক্ষারকতা কাকে বলে, কোন একটি অ্যাসিড কর্তৃক ক্ষার বা ক্ষারকে প্রশমিত করার ক্ষমতাকে বলা হয় ওই অ্যাসিডের ক্ষারকতা। আর যদি জিজ্ঞেস করা হয় ক্ষারের অম্লতা কাকে বলে, কোন একটি অ্যাসিড কোন একটি ক্ষার কর্তৃক অ্যাসিডকে প্রশমিত করার ক্ষমতাকে ক্ষারের অম্লতা বলে। এই যে অ্যাসিড দ্বারা ক্ষারকে প্রশমিত করা অথবা ক্ষার দ্বারা অ্যাসিডকে প্রশমিত করা, এই বিষয়টা আমরা বুঝার জন্য আমরা বিষয়গুলোকে এইভাবে একটু সংজ্ঞায়িত করব যে কোন অ্যাসিডের প্রতি মোল কত মোল NaOH কে প্রশমিত করতে পারে তাই হচ্ছে ওই অ্যাসিডের ক্ষারকত্ব। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাপারটা একটু লক্ষ্য করো। তোমাকে জিজ্ঞেস করা হবে এই অ্যাসিডের ক্ষারকত্ব কত, এটি হবে কোয়েশ্চেন, যে কোন একটি অ্যাসিডের ক্ষারকত্ব কত। এই প্রশ্নের জন্য তুমি অ্যান্সারটা এভাবে সাজাবে যে সেই অ্যাসিডের 1 মোলের সাথে, সেই অ্যাসিডের 1 মোলের সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া লিখবে। বিক্রিয়া লিখলে সেই বিক্রিয়ার সমতা বিধান করবে, সমতা বিধান করে সেই বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড যত মোল হবে ওইটাই হবে ওই অ্যাসিডের ক্ষারকত্ব। ব্যাপারটা বোঝার জন্য কয়েকটা রিঅ্যাকশন দেখাচ্ছি। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, কেমিস্ট্রির সবচেয়ে সহজ রিঅ্যাকশন এটা। এই বিক্রিয়ায় খেয়াল করো, এটার সাথে মিলাও যে কোন অ্যাসিডের প্রতি মোল, এখানে অ্যাসিড
হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হচ্ছে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল। তার মানে এই 1 মোল অ্যাসিড 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারে, তাহলে এই অ্যাসিডটির ক্ষারকত্ব হচ্ছে 1। এবার নিচের অ্যাসিডটি লক্ষ্য করো, H2SO4 সালফিউরিক অ্যাসিড, এটার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া লিখলাম, উৎপন্ন হচ্ছে সোডিয়াম সালফেট এবং পানি। সমতা করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়েছে 2 মোল। তাহলে এবার মিলাও যে এই 1 মোল অ্যাসিডকে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন 2 মোল, তাহলে আমরা বলতে পারি এই সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব হচ্ছে 2। অনুরূপভাবে H3PO4, এটি নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড, এই অ্যাসিডটিকে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন 3 মোল। তাহলে এই 1 মোল অ্যাসিডকে প্রশমিত করতে যেহেতু 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, তাহলে আমরা বলতে পারি H3PO4 এই অ্যাসিডটির ক্ষারকত্ব 3। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অ্যাসিডের ক্ষারকত্ব ব্যাপারটা বুঝছো। এবার অনুরূপভাবে আমরা ক্ষারকের অম্লত্ব শিখব। ক্ষারের অম্লত্বের ধরনটা একই রকম। আগে এই অংশটুকু পড়ো, কি বলেছে, কোন ক্ষারের প্রতি মোল কত মোল HCl কে প্রশমিত করতে পারে তা ওই ক্ষারের অম্লত্ব। তার মানে আমরা এখানে একটা ক্ষার নিব 1 মোলের, আর সেটার সাথে HCl কে বিক্রিয়া করব। ওই বিক্রিয়া HCl যত মোল হবে ওই ক্ষারকের অম্লত্ব তত হবে। ব্যাপারটা বোঝার জন্য কয়েকটা বিক্রিয়া লক্ষ্য করো। সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl উৎপন্ন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। এখানে এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে HCl এর প্রয়োজন হচ্ছে 1 মোল। তাহলে আমরা এই ক্ষারটির অম্লত্ব বলবো 1, যেহেতু 1 মোল অ্যাসিড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই ক্ষারটাকে প্রশমিত করতে HCl প্রয়োজন হচ্ছে 2 মোল। তাহলে আমরা বলতে পারি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব হচ্ছে 2। অনুরূপভাবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই যৌগের সাথে HCl এর বিক্রিয়া উৎপন্ন হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি, এবং এই বিক্রিয়া HCl কিন্তু 3 মোল। তাহলে দেখা যাচ্ছে 1 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 3 মোল HCl এর প্রয়োজন। তাই আমরা বলতে পারি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব 3। তার মানে কোন একটি যৌগের অম্লত্ব অথবা ক্ষারকত্ব নির্ণয় করার জন্য যদি যৌগটা অ্যাসিড হয় তাহলে আমরা NaOH এর সাথে বিক্রিয়া করব, যৌগটা যদি ক্ষার হয় আমরা HCl এর সাথে বিক্রিয়া করব। এরপরে দেখব যে কত মোলের সাথে বিক্রিয়া করে। যত মোলের সাথে বিক্রিয়া করবে অম্লত্ব বা ক্ষারকত্ব হবে সেই সংখ্যাটা। এবার একটু কমপ্লিকেটেড করি, যেমন Al2O3, জিঙ্ক অক্সাইড, Fe2O3। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যৌগগুলোর মধ্যে কোনো H বা OH কিছুই নেই। আমরা কিন্তু OH থেকে খুব সহজে চিনতে পারি। OH সংখ্যা 3টা, তাহলে ওর অম্লত্ব 3। OH সংখ্যা 2টা, অম্লত্ব 2। OH সংখ্যা 1টা, অম্লত্ব 1। আবার অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখেছি H 1টা, ক্ষারকত্ব 1, H 2টা, ক্ষারকত্ব 2, H 3টা, ক্ষারকত্ব 3। কিন্তু তোমাকে যখন এরকম কিছু ধাতব অক্সাইড দিবে এবং বলবে যে এদের যেহেতু ধাতব অক্সাইড এটা ক্ষারীয় আর ক্ষারের জন্য হবে অম্লত্ব, এদের অম্লত্ব নির্ণয় করতে বলবে। এখন এই ব্যাপারটা এখন একটু কমপ্লিকেটেড হয়ে গেল, আমরা দেখে বুঝবো না। তাহলে এই ক্ষেত্রে তোমাকে একই কাজ করতে হবে, এরা যেহেতু ধাতব অক্সাইড এরা ক্ষারীয় আর ক্ষার বিক্রিয়া করবে অ্যাসিডের সাথে, তাহলে তুমি এদের সাথে HCl এর বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সেই বিক্রিয়াকে সমতা করবে। সমতা করার পরে দেখবে যে HCl কয় মোল ব্যবহৃত হলো। যত মোল HCl প্রয়োজন হয়েছে এদের অম্লত্ব হবে তত। কিন্তু ব্যাপারটা যদি একটা এমসিকিউতে আসে এবং সেক্ষেত্রে তুমি যদি বিক্রিয়াটার সঠিকভাবে লিখতে না পারো বা সমতা বিধান করতে না পারো কিংবা কাটাকাটি করতে গিয়ে টাইম ওয়েস্ট হয়, তাহলে তুমি কিভাবে করবে? এক্ষেত্রে আমি তোমাদের একটা ছোট টিপস শিখিয়ে দিচ্ছি। এই ধাতব অক্সাইড গুলোর অম্লত্ব নির্ণয় করার জন্য তুমি অক্সিজেনের সংখ্যা দেখবা। অক্সিজেনের সংখ্যা যত সেটাকে 2 দ্বারা গুণ করবে, সেটাকে 2 দ্বারা গুণ করলে তুমি অম্লত্ব পেয়ে যাবে। তো শর্টকাট একটা টিপস, যেমন Al2O3 এখানে অক্সিজেন 3টা, তাহলে অম্লত্ব হবে 3 × 2 = 6। জিঙ্ক অক্সাইড এখানে অক্সিজেন 1টা, 2 দ্বারা গুণ করবে 2 × 2, তাহলে অম্লত্ব 2। Fe2O3 এখানে অক্সিজেন 3টা, তাহলে 2 দ্বারা গুণ করবে 3 × 2 = 6, তার মানে Fe2O3 এর অম্লত্ব 6। এই মানগুলো এমসিকিউ তে অনেকবার এসেছে পরীক্ষায়, এজন্য আমি তোমাদেরকে এই শর্টকাট একটা টেকনিক শিখিয়ে দিলাম। তাহলে তোমরা এই ধাতব অক্সাইডের ক্ষেত্রে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। আর যদি এটি বিশেষ করে তোমরা এগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হিসাব করবে,
কিন্তু আরেকটা বিষয় আমরা একটু শিখি, সেটা হচ্ছে বিভিন্ন অ্যাসিড যাদের আমরা সংকেত জানি ঠিকই, কিন্তু এদের ক্ষেত্রে যদি আমাদেরকে বিভিন্ন অম্লত্ব এদের ক্ষেত্রে যদি আমাদের ক্ষারকত্ব নির্ণয় করতে বলে, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব? এক্ষেত্রে একটি নিয়ম শিখিয়ে দিই তোমাদেরকে। তোমরা এখানে অনেকগুলো অ্যাসিড দেখতে পাচ্ছ। প্রথমে এই অ্যাসিডটি খেয়াল করো, এখানে রয়েছে HPO3। এই যৌগটির নাম হচ্ছে মেটাফসফরিক অ্যাসিড। তোমরা দেখো এই যৌগে ফসফরাসের যোজনী কিন্তু 5, এর মধ্যে অক্সিজেন দুটো দুটো করে 4টা, আর আরেকটাতে OH বন্ধন, OH মূলক যুক্ত হয়েছে একক বন্ধন দ্বারা। এই যৌগের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে দেখো যে এখানে এই OH এর মধ্যে যে Hটা, এই Hটা কিন্তু প্রতিস্থাপন যোগ্য, এটাকে সহজে প্রতিস্থাপন করা যায়। আর তোমাকে এই অ্যাসিড গুলোর ক্ষারকত্ব চিনতে হবে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন দেখে। কোন একটি অ্যাসিডের মধ্যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন যতগুলো থাকবে, ওই অ্যাসিডটির ক্ষারকত্ব হবে তত। তাহলে HPO3 এই অ্যাসিডের মধ্যে এই একটি H রয়েছে, তাহলে যেহেতু এখানে এই একক বন্ধন দ্বারা OH এর সাথে একটি H রয়েছে, তার মানে শুধুমাত্র এই H টি সে অপসারণ করতে পারবে বা রিপ্লেস করতে পারবে। তাহলে এই HPO3 মানে মেটাফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব হবে 1। এবার একটু বাম পাশের অ্যাসিড গুলো লক্ষ্য করো। উপরে বাম পাশে যে অ্যাসিড রয়েছে H3PO4, এটির নাম হচ্ছে অর্থোফসফরিক অ্যাসিড। এই অ্যাসিডটির যদি আমরা একটু স্ট্রাকচারটা দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানেও ফসফরাসের যোজনী 5, এবং এখানে 3টি OH রয়েছে, তার মানে 3টি অংশ থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করা যাচ্ছে। তাহলে এই H3PO4 এই যৌগের ক্ষারকত্ব হবে 3। এবার দেখো অর্থোফসফরাস অ্যাসিড, যার সঙ্গে হচ্ছে H3PO3। এই H3PO3 স্ট্রাকচার থেকে দেখা যাচ্ছে এখানে দুটি OH যুক্ত, তার মানে দুটি H কে সে অপসারণ করতে পারবে বা রিপ্লেস করতে পারবে। এক্ষেত্রে এই অর্থোফসফরাস অ্যাসিড তথা H3PO3 এর ক্ষারকত্ব হবে 2। এবার দেখো হাইপোফসফরাস অ্যাসিড, এর সংকেত হচ্ছে H3PO2। এই যৌগের যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমরা এখানে একটি মাত্র OH রয়েছে, মানে একটি H কে সে রিপ্লেস করতে পারছে। তাহলে এই হাইপোফসফরাস অ্যাসিডের ক্ষারকত্ব হবে 1। তাহলে এরকম অ্যাসিড গুলোর যদি ক্ষারকত্ব নির্ণয় করতে হয়, তাহলে আমরা সেক্ষেত্রে দেখব যে সেখানে কয়টি OH যুক্ত রয়েছে, এবং OH এর সাথে যুক্ত H গুলো শুধুমাত্র প্রতিস্থাপনযোগ্য, এবং সেগুলোই হবে সেই অ্যাসিডের ক্ষারকত্ব। এবার আমরা আরেকটা কমন অ্যাসিড দেখি, সালফিউরিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীরা, H2SO4 এর এই স্ট্রাকচার দেখে তোমরাই বলো H2SO4 এর ক্ষারকত্ব কত হবে? ভালো করে লক্ষ্য করো। আই থিংক তোমরা সবাই বুঝতে পেরেছো যে এখানে যদি দুইটা OH যুক্ত, তার মানে দুইটা H কে সে রিপ্লেস করতে পারবে, তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব হবে 2। আবার H2SO3 এর নাম হচ্ছে সালফিউরাস অ্যাসিড, এখানের মধ্যে কিন্তু দুটি OH রয়েছে, দুটি H কে রিপ্লেস করতে পারবে, তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব হবে 2। কিন্তু এবার একটু জটিলতায় আসে, সালফার ট্রাইঅক্সাইড। তোমাকে যদি বলা হয় যে এই অ্যাসিডটির ক্ষারকত্ব কত, এখন এখানে তার কোনো H নেই, তাহলে এক্ষেত্রে এখানে একটা লুইস স্ট্রাকচার দেখানো হয়েছে। এই স্ট্রাকচারের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে দুটি অক্সিজেন পরমাণু ঋণাত্মক চার্জ যুক্ত হচ্ছে, তাহলে ওই ঋণাত্মক চার্জ অংশগুলোই মূলত ওদের ক্ষারকত্ব নির্দেশ করবে। অর্থাৎ দেখা যাচ্ছে SO3 এর স্ট্রাকচারের মধ্যে ঋণাত্মক চার্জ হচ্ছে একটা একটা করে দুইটা, তার মানে 2 হবে ওর ক্ষারকত্ব। তো ব্যাপারটা বোঝার জন্য আমরা এই বিক্রিয়ার সাহায্য নেব। সালফার ট্রাইঅক্সাইড এটি পানিতে দ্রবীভূত হয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। তো যেহেতু এই যৌগটা পানিতে দ্রবীভূত হয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, এবং এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কিন্তু দুইটা, তার মানে এই সালফার ট্রাইঅক্সাইডের ক্ষারকত্ব হবে 2। অনুরূপভাবে আমরা একটু সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি চিন্তা করি, সালফার ডাইঅক্সাইডকে পানিতে দ্রবীভূত করলে উৎপন্ন হয় সালফিউরাস অ্যাসিড H2SO3। তাহলে H2SO3 স্ট্রাকচার আমরা দেখেছি, এখানে আমরা দুটি OH মূলক রয়েছে, দুটি OH, তার মানে এক্ষেত্রে সে দুটি হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে, তাহলে সালফার ডাইঅক্সাইডের ক্ষারকত্ব হবে 2। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিও লেকচারের এই রিঅ্যাকশন গুলো তোমরা ভালো করে দেখবে, মূল কথাটা বুঝবে যে একটা যৌগের তুল্য ভর কিভাবে নির্ণয় করতে হচ্ছে, হাইড্রোজেন থাকলে কিভাবে, OH থাকলে কিভাবে, লবণ থাকলে কিভাবে। জারণ বিজারক অংশটুকু আমরা আজকে আলোচনা করিনি, কারণ জারণ বিজারণ অংশটুকু আমাদের আগামী ক্লাসগুলোতে আসবে, তখন দেখাবো। বাকি তিনটা দিয়ে প্র্যাকটিস করবে। তারপরে কোন একটি অ্যাসিডের জন্য ক্ষারকত্ব বা কোন একটি ক্ষারের জন্য অম্লত্ব, এই বিষয়গুলো আসলে কিভাবে
আইডেন্টিফাই করা হচ্ছে। এই বিষয়গুলো খুব ভালোভাবে মাথায় রাখবে। এমসিকিউর জন্য আজকের ক্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, অনেক প্রশ্ন এখান থেকে আসবে। আর আশা করছি এই ধাতব অক্সাইডগুলোর অম্লত্বরণের শর্টকাট টিপসটা তোমাদের মনে রাখবে। সেই সাথে তোমরা এই অ্যাসিডগুলোর স্ট্রাকচার কিন্তু খাতায় আঁকবে, খাতায় এঁকে তারপরে প্র্যাকটিস করবে, তাহলে বুঝতে অনেকটা সহজ লাগবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।